ভোরের প্রথম আলোটা যখন নবদ্বীপের প্রাচীন গঙ্গার বুকে এসে পড়ত তখন সেই ঠান্ডা হাওয়াটা অলক্ষ্যেই ছুঁয়ে যেত ঘাটের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক বিশাল অট্টালিকাকে। বাইরে থেকে দেখলে মনে হতো কোনো এক রাজকীয় আভিজাত্য পরম শান্তিতে ঘুমিয়ে আছে। কিন্তু সেই উঁচু পাঁচিল আর ভারী লোহার গেটের আড়ালে যে ঠিক কতটা নির্মমতা, অবহেলা আর বুক ফাটা কান্না লুকিয়েছিল তা বাইরের কোনো পথিকের পক্ষে বোঝা অসম্ভব ছিল। বাড়িটার নাম আনন্দকুটির। এই বৈভব ছড়ানো বাড়ির প্রধান মালকিন ৭০ বছরের সারদা দেবী। তার মুখের গভীর বলিরেখাগুলো যেন সারা জীবনের হাড়ভাঙা খাটুনি আর কর্তব্যের এক একটা স্পষ্ট চিহ্ন। চোখে মোটা কাঁচের চশমা আর ডান হাতে একটা মজবুত কাঠের লাঠি, যা এখন তার জীবনে টিকে থাকার একমাত্র ভরসা। তবে চিরকাল তো এমন ছিল না। একসময় তিনিই নিজে এই পুরো সংসারের খুঁটি ছিলেন, এক হাতে সব সামলাতেন। তার স্বামী সুরঞ্জন ঘোষাল ছিলেন সরকারি দপ্তরের বড় অফিসার। সমাজে যথেষ্ট খাতির আর সম্মান ছিল তার। নিজের সারা জীবনের তিল তিল করে জমানো টাকা দিয়ে তিনি এই স্বপ্নের প্রাসাদটি গড়ে তুলেছিলেন। বাড়ি তৈরিতে সারদা দেবীর অবদানও কিছু কম ছিল না। নিজের সেলাইয়ের কাছ থেকে জমানো প্রতিটি পয়সা তিনি এই বাড়ির ইটে ইটে গুঁজে দিয়েছিলেন। এমনকি নিজের মায়ের দেওয়া শেষ স্মৃতি, সেই সোনার কাকন জোড়াও বিক্রি করে দিতে দ্বিধা করেননি। নিজের কোনো শখ আহ্লাদ রাখেননি, শুধু ভেবেছেন দুই ছেলের ভবিষ্যৎ। স্বামী স্ত্রী মিলে একটাই স্বপ্ন দেখতেন, শেষ বয়সে এই মাথার ওপরের ছাদটুকুই হবে তাদের পরম আশ্রয়। ছেলেরা চোখের সামনে থাকবে, ঘরে বৌমারা আসবে, নাতি নাতনিদের চিৎকারে জড়ো ইটের বাড়িটা একদিন সত্যিকারের একটা জ্যান্ত সংসার হয়ে উঠবে। কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর। সুরঞ্জনবাবু জীবনের পথচলা মাঝপথেই থামিয়ে দিয়ে চলে গেলেন। একটা মারণ রোগ তাকে বড্ড অকালে কেড়ে নিল। সারদা দেবী আচমকা পুরোপুরি একা হয়ে পড়লেন। তবুও সেই কঠিন সময়েও তিনি ভেঙে পড়েননি, কারণ তার দুই ছেলে পাশে ছিল, অনিমেষ আর পরিতোষ। বড় ছেলে অনিমেষ একটা সরকারি ব্যাংকে ক্লার্কের চাকরি করত। আর্থিক অবস্থা বেশ সচ্ছলই ছিল। তার স্ত্রী শম্পা যেমন উচ্চশিক্ষিত তেমনই চতুর। মুখে মধুর বাণী থাকলেও ভেতরে ভেতরে সবসময় নিজের লাভ ক্ষতির নিখুঁত হিসেব কষে চলত। ছোট ছেলে পরিতোষ একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত। আয় সীমিত হলেও তার শখ আর খরচের হাত ছিল আকাশছোঁয়া। তার স্ত্রী মিতা, শম্পা আর মিতা একই ছাদের নিচে থাকত ঠিকই, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে সবসময় একটা চাপা, গুমোট রেষারেষি চলত। শুরুর দিনগুলো অবশ্য বেশ ভালোই ছিল। সারদা দেবী উপযুক্ত সম্মান পেতেন, প্রতিদিন সকালে বিছানায় গরম চা চলে আসত, পুজো পার্বণে নতুন শাড়ি আসত। বৌমারা তাকে ভক্তিভরে মাজি বলে ডাকত। প্রতিবেশীরা ভাবত ঘোষাল বাড়ি মানেই যেন সুখের স্বর্গ। কিন্তু সময় বদলাতে বেশি সময় লাগল না। বাইরের সেই চটকদার আবরণটা আস্তে আস্তে খসে পড়তে শুরু করল। সবার আগে বন্ধ হল সকালে বিছানায় চা আসা। একদিন সরাসরি জানিয়ে দেওয়া হলো, মাজি, এখন থেকে নিজের চা রান্নাঘর থেকে নিজে গিয়ে নিয়ে নেবেন, আমাদের তো সংসারের হাজারটা কাজ থাকে। সারদা দেবী কোনো প্রতিবাদ করেননি, মুখ বুজে নিজেই নিজের চা বানিয়ে নিতে লাগলেন। এরপর শুরু হলো রান্নাঘরে তালা পড়া। প্রথম দিন ভেবেছিলেন হয়তো বৌমারা ভুল করে চাবি দিয়ে দিয়েছে, কিন্তু দ্বিতীয় দিন, তারপর তৃতীয় দিনও যখন একই কাণ্ড ঘটল, তখন তিনি শম্পাকে ডেকে বিনীতভাবে জিজ্ঞেস করলেন, বৌমা, রান্নাঘর কেন বন্ধ? আমার বড্ড খিদে পেয়েছে যে। শম্পা শাশুড়ির চোখের দিকে না তাকিয়ে অবহেলার সুরে বলল, কিছুক্ষণ পর চাবি খোলা হবে, এখন আমার ঘরের অনেক কাজ বাকি। সেই ক্ষণিকের অপেক্ষা কোনো দিন বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত টেনে নিয়ে যেত ওরা। তারই ধারাবাহিকতায় একদিন সকাল ঠিক ৮টা, রান্নাঘর থেকে গরম পরোটা ভাজার চেনা গন্ধ ভেসে আসছিল। টাটকা মাখনের সে সুবাস পুরো বাড়িময় ছড়িয়ে পড়েছে, যা একজন ক্ষুধার্ত মানুষের পেটের খিদে আরও বাড়িয়ে দেয়। ডাইনিং টেবিলের চারপাশে বসে অনিমেষ, শম্পা আর ওদের বাচ্চারা পরম তৃপ্তিতে সকালের জলখাবার খাচ্ছিল। বাচ্চারা হাসাহাসি করছে, শম্পার ফোনে কারোর সাথে হেসে হেসে গল্প করছে, আর অনিমেষ মনোযোগ দিয়ে সকালের খবরের কাগজটা উল্টে পাল্টে দেখছে। অথচ সেই একই বাড়ির একটা অন্ধকার ছোট ঘরের ভেতর সারদা দেবী গত রাত থেকে উপোস করে বসে আছেন। আগের দিন রাতে তাকে কোনো খাবার দেওয়া হয়নি। মিতা শুধু সংক্ষেপে বলে দিয়েছিল,
মাজি, আজ সারাদিনের খাটুনিতে শরীরটা বড্ড ক্লান্ত, আপনি নিজের ব্যবস্থা নিজেই একটু দেখে নিন। কিন্তু মূল সমস্যা ছিল রান্নাঘরে তখন তালা লাগানো, আর চাবিটা গোঁজা ছিল মিতার আঁচলে। সারদা দেবী আর সহ্য করতে না পেরে লাঠিতে ভর দিয়ে খুব ধীর পায়ে নিজের ঘর থেকে বের হলেন। 2 হাঁটুতে বাতের তীব্র যন্ত্রণা, পিঠটাও বয়সের ভারে ঝুঁকে পড়েছে, কিন্তু পেটের কামড় তখন সব কষ্টকে ছাড়িয়ে গেছে। তিনি যেমনই রান্নাঘরের চৌকাঠের কাছে পৌঁছালেন, শম্পা অমনি সামনে এসে পথ আগলে দাঁড়াল। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, কোথায় যাওয়া হচ্ছে আপনার? সারদা দেবী নিজের অত্যন্ত দুর্বল আর ক্লান্ত গলায় অনুনয় করলেন, বৌমা, পেটে বড্ড খিদে, আমাকে 2টো রুটি দাও না। এই কথা শুনতেই শম্পার ভুরু রাগে কুঁচকে গেল। তীব্র কটাক্ষ করে বলল, রুটি কি গাছের পাতায় ফলে? বাজারে রেশনের জিনিসপত্রের দাম কতটা আকাশ ছোঁয়া হয়েছে সে খবর রাখেন? সারাক্ষণ শুধু আপনার কিছু না কিছু চাই চাই। এই চরম অপমান বুকে তীরের মতো বিঁধলেও সারদা দেবী চোখের জল চেপে রাখলেন। তিনি জানতেন এই পাথরের মতো মানুষদের সামনে কাঁদলে কোনো লাভ হবে না, উল্টে লাঞ্ছনা পারও বাড়বে। শম্পা ভেতরে গিয়ে একটা পাত্রে 2টো পুরোপুরি ঠান্ডা আর খটখটে শুকনো রুটি এনে রাখল। সাথে দিল দুধ ছাড়া 1 কাপ লিকার চা, যা সম্পূর্ণ ঠান্ডা আর তেতো। অবজ্ঞার সাথে বলল, ব্যাস, এটুকুই আপনার জন্য যথেষ্ট। সারদা দেবী আর কোনো কথা না বাড়িয়ে পাত্রটা হাতে নিয়ে নীরবে নিজের অন্ধকার ঘরে ফিরে এলেন। বাইরে তখন তার নাতি নাতনিরা পিজা আর বার্গার খাওয়ার জন্য বায়না করছে, আর ঘরের ভেতরে একজন জন্মদাত্রী মা শুকনো রুটি চিবানোর জন্য গ্লাসের জল দিয়ে তা নরম করার আপ্রাণ চেষ্টা করছেন। বেশ কয়েক বছর ধরে সারদা দেবী তীব্র ডায়াবেটিসে ভুগছিলেন। ডাক্তারের কড়া নির্দেশ ছিল সময়মতো খাওয়া দাওয়া আর নিয়মিত ওষুধ খাওয়া চাই, কারণ ওষুধ বন্ধ হলে চোখে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে, পায়ের পাতায় মারাত্মক ক্ষত তৈরি হতে পারে। আচমকা একদিন তিনি দেখলেন তার জীবনদায়ী ওষুধের পাতাটা শেষ হয়ে গেছে। সন্ধ্যের সময় অনিমেষ অফিস থেকে ফিরলে সারদা দেবী তাকে ডেকে বললেন, বাবা, আমার রোজকার ওষুধগুলো শেষ হয়ে গেছে রে, চোখের সামনে সবকিছু বড্ড ঝাপসা দেখছি, দয়া করে ওষুধগুলো একটু এনে দিবি? অনিমেষ চরম বিরক্ত হয়ে ক্লান্ত গলায় উত্তর দিল, মা, এই মাসে সংসারের খরচ বড্ড বেশি, বাচ্চাদের স্কুলের মাইনে দিতে হবে, এই মুহূর্তে আমার হাতে বাড়তি কোনো টাকা নেই। সারদা দেবী আবার বললেন, কিন্তু বাবা, এই ওষুধটা না খেলে যে আমি বাঁচব না। অনিমেষ দায়িত্ব এড়ানোর ভঙ্গিতে বলল, মা, বাজারে যাওয়ার দরকার নেই, কোনো ঘরোয়া টোটকা বা ভেষজ কিছু খেয়ে নাও, এখন আর অতিরিক্ত খরচ করার সামর্থ্য আমার নেই। এই বলে সে নিজের ঘরের দিকে চলে গেল। সারদা দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। যে সন্তানের ভবিষ্যতের জন্য নিজের সব সোনাদানা বিক্রি করে দিয়েছিলেন, আজ সেই সন্তান তার সামান্য ওষুধের টাকাটুকু দিতেও অস্বীকার করল। তখন পৌষ মাসের কনকনে শীত, রাতের বেলা যখন ঠান্ডার পারদ 10 ডিগ্রির নিচে নেমে যেত, তখন সারদা দেবীর শরীরের প্রতিটা গিটে গিটে যেন যন্ত্রণার আগুন জ্বলত। তার শোয়ার ঘরের লেপটা ছিল ছেঁড়া আর জীর্ণ, আর ঘরের হিটারটা সব সময় বন্ধ রাখা হতো। বাড়ির একটা মানুষও কোনোদিন ভুলেও এসে জিজ্ঞেস করেনি, মাজি, আপনার কি বড্ড ঠান্ডা লাগছে? এমনই এক কুয়াশাচ্ছন্ন ভোরে সকাল ঠিক 5টায় যখন বাড়ির সবাই গরম লেপের নিচে ঘুমে মগ্ন, তখন সারদা দেবী কনকনে ঠান্ডা জলের মধ্যে খালি হাতে উঠোনে বসে এঁটো বাসনপত্র মাজছিলেন। সেই বরফ শীতল জলের ছোঁয়ায় তার হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছিল, বাতের যন্ত্রণায় মুখটা কুঁকড়ে যাচ্ছিল। কিন্তু তাও তাকে এই কাজ করতে হচ্ছিল, কারণ একটু বেলা হলেই পুত্রবধূদের গঞ্জনা আর খোঁটা শুনতে হবে। ঠিক সেই মুহূর্তে ওপরের ব্যালকনিতে মিতা এসে দাঁড়াল, হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ। সে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে চরম তাচ্ছিল্যের সাথে আদেশ দিল, মাজি, বাসনগুলো কিন্তু একটু ভালো করে পরিষ্কার করবেন, কালকের বাসনে কেমন যেন একটা তেলের চটচটে ভাব থেকে গিয়েছিল। আর হ্যাঁ, এই কাজটা শেষ করে ঘরের সব নোংরা কাপড়গুলোও ধুয়ে দেবেন, আমাদের ওয়াশিং মেশিনটা কিন্তু খারাপ হয়ে গেছে। সারদা দেবী নীরবে মাথা নেড়ে সম্মতি জানালেন। মিতা যাওয়ার আগে আরও এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে এক চরম বিষাক্ত কথা ছড়ে দিল, যদি শরীর আর হাত পা নাই চলে, তবে প্রতিদিন অকারণ অন্ন ধ্বংস করার তো কোনো প্রয়োজন দেখি না। এই নিষ্ঠুর কথাটি বলে সে নিজের গরম চা উপভোগ করতে ঘরের ভেতরে চলে গেল। যদি শরীর আর হাত পা নাই চলে, তবে প্রতিদিন অকারণ অন্ন ধ্বংস করার তো কোনো প্রয়োজন দেখি না। এই বাক্যটি সারদা দেবীর মাতৃত্বের বুকে এক বিষাক্ত তীরের মতো বিধে রইল।
এবং তা কোনোদিন মুছে গেল না। দিনগুলো যেন ভারী পাথরের মতো গড়িয়ে যাচ্ছিল। একদিন এই গুমোট সংসারের ভেতরে যেন আচমকা বারুদ ফাটল। সামান্য মুদির দোকানের বিল আর সংসারের খরচ নিয়ে শম্পা আর মিতার মধ্যে সে কি কুৎসিত চেঁচামেচি। শম্পার সোজা দাবি শাশুড়ি নাকি তাদের ভাগের খাবার বেশি খেয়ে নিচ্ছেন। ওদিকে মিতা গলা ফাটিয়ে তর্ক জুড়েছে শাশুড়ির পেছনেই নাকি তাদের ভাগের বেশি রেশন নষ্ট হচ্ছে। ঝগড়া যখন প্রায় হাতাহাতির পর্যায়ে, তখন অনিমেষ আর পরিতোষ শেষে দাঁড়াল। দুই ভাই মিলে মায়ের ভাগ্য নিয়ে যে রায়টা শোনাল, তা বোধহয় কোনো পশাইও শোনাতে পারত না। তারা পরিষ্কার জানিয়ে দিল, মা আজ থেকে 15 দিন নিচের তলায় থাকবে আর বাকি 15 দিন ওপরের তলায়। যার ঘাড়ে যেদিন থাকবে মায়ের সব খরচ সেই টানবে। কথাগুলো শুনে সারদা দেবীর বুকের ভেতরটা ছ্যাত করে উঠেছিল। কাঁপা গলায় তিনি শুধু বলতে পেরেছিলেন, আমি কি বাজারের কেনা কোনো জিনিস রে? তোরা আমাকে নিজেদের সুবিধামতো এভাবে ভাগ করে নিচ্ছিস? কিন্তু তার সেই আকুল কান্না শোনার মতো সময় বা মন কারও ছিল না। এরপর থেকে মাসের ওই দিনগুলো এলেই তার পুরনো জরাজীর্ণ তোষক, কাঠের তরঙ্গ আর তুবড়ে যাওয়া বালিশটা ওপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে আছড়ে ফেলা হতো। সবচেয়ে জঘন্য পরিস্থিতি তৈরি হতো 31 দিনের মাসগুলোতে। ওই একটা বাড়তি দিনের খরচ কে টানবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলত তুমুল নোংরামি। ওই দিনটায় সারদা দেবীর জায়গা হতো না ওপরে না নিচে। সারাদিন সারারাত তাকে একটা বাতিল আসবাবের মতো সিঁড়ির ধাপে বসে কাটাতে হতো। সেই রাতের কথা সারদা দেবী চাইলেও কোনো দিন ভুলতে পারবেন না। জ্বরে গা তখন একেবারে পুড়ে যাচ্ছে, সারা শরীরে অসহ্য ব্যথা, চোখের পাতা ভারী হয়ে বুজে আসছে। কিন্তু মিতার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কর্কশ গলায় সে হুকুম করল, মাজি, ঘরের মেঝেতে কি যেন একটা তরল পড়ে নোংরা হয়ে আছে, ওটা একটু ভালো করে মুছে দিন তো। সারদা দেবী নিজের ভাঙাচোরা শরীরটাকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু শরীর এতটাই দুর্বল ছিল যে ভারসাম্য সামলাতে না পেরে মাথা ঘুরে সজোরে আছড়ে পড়লেন মেঝেতে। কপালটা ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটল। মিতা ছুটে এলো ঠিকই, কিন্তু শাশুড়িকে ধরতে বা ডাক্তার ডাকতে নয়। তার চোখ তখন মেঝেতে। তার দামি কার্পেটে রক্তের দাগ লেগে যাচ্ছে ভেবে সে চরম বিরক্ত হল। কোনো দয়ামায়া না দেখিয়ে সারদা দেবীকে মেঝে দিয়ে হিচড়ে টেনে নিয়ে বাইরের খোলা বারান্দায় ফেলে দিয়ে এল। কনকনে শীতের রাত। বারান্দার ভাঙা ইটের উপর রক্তাক্ত কাঁপতে থাকা শরীরটা নিয়ে শুয়ে সারদা দেবী জীবনের সবচেয়ে নগ্ন সত্যিটা টের পেলেন। তিনি এই বাড়ির জন্মদাত্রী মা নন, তিনি স্রেফ সবার চোখের বালি, একটা অনাকাঙ্ক্ষিত ভারী বোঝা। রাত ফুরোতেই চাইছিল না। আকাশে জলজল করা তারাগুলোর দিকে তাকিয়ে তার শুধু মনে হচ্ছিল, কোথায় ভুলটা হল? নিজের শখের গয়নাগুলো যখন হাসিমুখে বিক্রি করে দিচ্ছিলেন তখন, নাকি নিজের সব ইচ্ছেগুলোকে যখন ছেলেদের ভবিষ্যতের জন্য গলা টিপে মারছিলেন তখন? নিজের পেটের সন্তান কখনো বেইমানি করতে পারে না, এই অন্ধ বিশ্বাসটাই কি কাল হল? কিন্তু সেই নিস্তব্ধ রাতে এই প্রশ্নগুলোর কোনো উত্তর জুটল না। চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর একটা মায়ের চুরমার হয়ে যাওয়ার হৃদয়ে পড়ে রইল। তারপর একদিন পড়ন্ত বিকেলে সারদা দেবী ছাতে গিয়েছিলেন শুকোতে দেওয়া জামাকাপড় আনতে। ছাতের একটা অন্ধকার কোণে অনিমেষ আর পরিতোষ দাঁড়িয়ে লুকিয়ে সিগারেট ফুঁকছিল। তারা টেরই পায়নি যে তাদের জন্মদাত্রী মা ঠিক পেছনেই এসে দাঁড়িয়েছেন। অনিমেষ পরিতোষকে বলছিল, ভাই, এই বুড়ির ঘ্যানঘ্যানানি আর রোজকার এই ঝামেলা আমার আর একদম সহ্য হচ্ছে না। তার চেয়ে চল এই পৈতৃক বাড়িটা ভালো দামে বেচে দিই। বাজারের যা অবস্থা, কম করে 2 কোটি টাকা তো আরামসে পাওয়া যাবে, আর এই বুড়িকে শহরের কোনো একটা বৃদ্ধাশ্রমে চিরকালের মতো ফেলে আসব। কথাগুলো শুনে পরিতোষ একটা কুৎসিত হাসি হেসে বলল, চমৎকার আইডিয়া দিয়েছিস ভাই, ওখানে তো ওনাকে একদম ফ্রিতে ফেলে রাখা যাবে, আর আমাদের ঘাট থেকে রোজকার এই খরচের ভূতটাও চিরতরে নামবে। সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে থাকা সারদা দেবীর হাত থেকে শুকনো কাপড়গুলো খসে মাটিতে পড়ে গেল। তার বুকের ভেতরে শ্বাস যেন আটকে এলো। যে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য তিনি নিজের জীবনের সবটুকু নিংড়ে দিয়েছেন, আজ তারা আড়ালে বসে মায়েরই সদার ছক কষছে। তিনি কোনো শব্দ না করে খুব সন্তর্পণে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। নিজের অন্ধকার ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা শক্ত করে বন্ধ করে দিলেন। এরপর খাটের নিচ থেকে টেনে বের করলেন সেই পুরনো কাঠের তরঙ্গটা।
একেবারে তলায় সযত্নে রাখা ছিল একটা অতি পুরনো লাল রঙের ফাইল। সুরঞ্জনবাবু মারা যাওয়ার ঠিক আগে এই ফাইলটা তার হাতে তুলে দিয়ে বলেছিলেন, সারদা, এই ফাইলটা নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে আগলে রেখো। জীবনে যখন চরম সংকট আসবে একমাত্র তখনই এটা খুলবে। সারদা দেবীর হাত তখন থরথর করে কাঁপছে। ফাইলের উপর জমা ধুলোটা আলতো করে ছেড়ে ফেলে চোখের জলটা মুছলেন। তারপর চরম দৃঢ় গলায় বললেন, আজ আমার জীবনের সেই চরম সংকটকাল এসে গেছে। সে রাতের সারদা দেবীকে চেনা দায়। তার চোখে এক ফোঁটা জল ছিল না, মুখ দিয়ে কান্নার কোনো আওয়াজও বেরোয়নি। চারপাশের এক গভীর রহস্যময় নিস্তব্ধতা তার ভেতরের কোনো একটা সুপ্ত সিদ্ধান্তকে যেন ইস্পাতের মতো শক্ত করে দিচ্ছিল। ঘরের এক কোণে মিটমিট করে জ্বলতে থাকা সামান্য বাল্বের অ্যালোয়ে তিনি ফাইলটা বুকে শক্ত করে জড়িয়ে সারা রাত বসে রইলেন। বাইরে তখন অন্য জগৎ। শম্পা টিভিতে কোনো সিরিয়াল দেখছে, মিতা ফোনে কারোর সাথে হাসিতে লুটিয়ে পড়ছে, আর বাচ্চারা হইচই করে দৌড়চ্ছে। এই বিশাল অট্টালিকাটা যেন আজ তাঁরই জীবনের নিখুঁত আয়না। বাইরে থেকে দেখলে জাঁকজমকপূর্ণ, কিন্তু ভেতরটা একেবারে ফাঁপা আর পচে দুর্গন্ধ বেরোচ্ছে। তিনি ফাইলটা খুললেন। ভেতরে সযত্নে রাখা আইনি কাগজপত্র। প্রতিটা পাতায় সুরঞ্জনবাবুর স্পষ্ট সই। কাগজের বয়ান খুব পরিষ্কার। নবদ্বীপের বকুলতলা লেনের এই বিশাল বাড়ি আর সংলগ্ন সব জমিটুকু সম্পূর্ণভাবে আইনত শুধুমাত্র সারদা দেবীর নামে রেজিস্ট্রি করা। সেখানে তার দুই গুণধর ছেলের নামের কোনো উল্লেখ বা অধিকারের ছিটে ফোঁটাও নেই। সুরঞ্জনবাবু বহু বছর আগেই জেনে শুনে এই কাজটা করে গিয়েছিলেন। তিনি জানতেন এই বস্তুবাদী দুনিয়ায় মানুষের মনে লোভ জন্ম নিতে এক মুহূর্তও লাগে না। তাই এমন ব্যবস্থা করেছিলেন যাতে যতদিন তার স্ত্রী বেঁচে থাকবেন কেউ তার দিকে আঙুল তুলতে না পারে। সারদা দেবী কাগজগুলোর ওপর হাত বোলালেন। যে ক্ষমতার চাবিটা এতগুলো বছর তার নিজের আঁচলেই বাঁধা ছিল, সেটা না জেনেই তিনি এতগুলো দিন এই নিষ্ঠুর মানুষগুলোর অত্যাচার মুখ বুজে সয়ে গেছেন। রাত গভীর হল, বাইরের কোতাহল থামল, কিন্তু সারদা দেবীর চোখের পাতা এক হল না। হঠাৎ তার মনে পড়ে গেল সুরঞ্জনবাবুর শেষ কথাগুলো। সারদা, তুমি তো সারাটা জীবন শুধু অন্যের সুখের দিকে তাকিয়েই পার করে দিলে। জীবনে অন্তত একবার নিজের মতো করে বাঁচো। সেদিনের সেই কথার মানে তিনি বোঝেননি। আজ এই নিঃসঙ্গ রাতে প্রতিটি শব্দের অন্তর্নিহিত অর্থ তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। পরের দিন সকালে বাড়িতে যথারীতি চেনা ব্যস্ততা। শম্পা রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে, মিতা বাচ্চাদের স্কুলের ব্যাগ গোছাচ্ছে, আর অনিমেষ পরিতোষ অফিসে বেরোনোর জন্য তৈরি। কিন্তু অভ্যাসবশত আজকেও কেউ একবার ভুলেও বৃদ্ধা মায়ের বন্ধ ঘরের দিকে ফিরে তাকাল না। কেউ জানতে চাইল না মা কাল রাত থেকে মুখে কিছু দিয়েছেন কিনা। ওদিকে সারদা দেবী কিন্তু চুপ করে বসেছিলেন না। সবার অলক্ষ্যে তিনি অতি গোপনীয়তার সাথে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। বাড়ির কাছেই ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানে সুরঞ্জনবাবুর একটা লকার ছিল, যার মূল চাবিটা সবসময় সারদা দেবীর কাছেই থাকত। তিনি লকার থেকে কিছু পুরনো আর আসল দলিলপত্র বের করে নিজের কাপড়ের থলের মধ্যে রাখলেন। তারপর সোজা গিয়ে হাজির হলেন শহরের নামকরা প্রবীণ আইনজীবী ব্যোমকেশ চ্যাটার্জির চেম্বারে। মানুষটার বয়স 50-এর কাছাকাছি, সততার জন্য বেশ পরিচিত। পরনে সাদা কুর্তা, কপালে চশমা, আর সামনের কাঠের টেবিলে আইনি নথিপত্রের পাহাড়। কাজে মগ্ন থাকলে তার বাইরের দুনিয়ার কোনো হুঁশ থাকে না। কিন্তু সারদা দেবীকে চেম্বারে ঢুকতে দেখেই তিনি সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। আসুন মাতাজি, দয়া করে বসুন। বলুন, আজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সারদা দেবী নিজের থলে থেকে লাল ফাইলটা বের করে টেবিলে রাখলেন। বললেন, বাবা, এই কাগজগুলো একটু ভালো করে পড়ো, আমাকে আসল সত্যিটা জানাও। ব্যোমকেশবাবু কাগজগুলো হাতে নিলেন, তীক্ষ্ণ চোখে প্রতিটা লাইন খুঁটিয়ে পড়লেন। তারপর মুখ তুলে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, মাতাজি, এই বিশাল অট্টালিকা আর তার চারপাশের সব জমি আইনগতভাবে 100% আপনার নামে রেজিস্ট্রি করা। এই দলিল একদম বৈধ। আপনার লিখিত অনুমতি ছাড়া এই সম্পত্তির 1 ইঞ্চি জমিও পৃথিবীর কারো পক্ষে বিক্রি করা বা কেড়ে নেওয়া সম্ভব নয়। সারদা দেবী খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আর যদি আমি নিজেই এই পুরো সম্পত্তি বিক্রি করে দিতে চাই, আইনে কোনো বাধা আছে? ব্যোমকেশবাবু উত্তর দিলেন, নিশ্চয়ই পারেন। আপনি দেশের আইন অনুযায়ী এই সম্পত্তির একমাত্র মালিক, তাই এটা বিক্রি করার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে। সারদা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব ধীর গলায় বললেন,
তাহলে আমাকে শহরের একটা বড় দাতব্য ট্রাস্টের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে হবে। ব্যোমকেশবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কি কারণে মাতাজি আপনি তাদের সাথে দেখা করতে চান? সারদা দেবীর গলাটা ধীর হলেও তার মধ্যে এমন এক ইস্পাত কঠিন জোর লুকিয়েছিল যা চেম্বারের বাতাসটাকেও যেন স্তব্ধ করে দিল। তিনি বললেন, আমি আমার এই পৈতৃক বাড়িটা শহরের অনাথ আর আশ্রয়হীন শিশুদের জন্য দান করে দিতে চাই। এই দুনিয়ায় যাদের মা বলে ডাকার কেউ নেই, তারা অন্তত মাথার উপর একটা নিরাপদ ছাদ পাক, আর যারা খিদের জ্বালায় রাস্তায় ঘোরে তারা যেন এখানে দুবেলা পেট পুড়ে খেতে পায়। ব্যোমকেশ চ্যাটার্জি স্তব্ধ হয়ে গেলেন। কয়েক মুহূর্ত সেই তেজস্বী বৃদ্ধার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর পরম শ্রদ্ধায় মাথা নিচু করে বললেন, মাতাজি, আপনার এই মহান কাজ আমি নিজের দায়িত্ব নিয়ে সম্পন্ন করব। আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন। এদিকে আনন্দকুটিরের ভেতরে তখন পৈতৃক বাড়ি বেচার সওদা প্রায় পাকা। শহরের এক নামকরা ধূর্ত প্রপার্টি ডিলারকে ডেকে এনেছে দুই ভাই। নাম বিমল পোদ্দার, পরনে দামি স্যুট, হাতে কালো ব্রিফকেস, আর কথার জাদুতে মানুষকে ভুলিয়ে দেওয়ার অদ্ভুত এক ক্ষমতা তার। সে ড্রয়িং রুমের সোফায় একেবারে নবাবের মতো পা ঝুলিয়ে বসে আছে। শম্পা দামি চায়ের সেটে চা দিচ্ছে, আর মিতা প্লেট সাজিয়ে দামি দামি নাশতা এনে রাখছে। দুই বউয়ের এমন বিনয় দেখলে মনে হবে যেন সাক্ষাৎ কোনো রাজপুত্র তাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন। অনিমেষ ডিলারের দিকে তাকিয়ে বেশ চতুরতার সাথে হাসল। পোদ্দার মশাই, জায়গার দামটা কিন্তু বুঝবেন। শহরের একেবারে হাটে এত বড় প্লট, চারপাশের জমিও অনেকটা। বাজারের যা অবস্থা, 2 কোটির 1 পয়সাও নিচে কিন্তু নামানো যাবে না। বিমল পোদ্দার অভিজ্ঞ চোখে পুরো বাড়িটা মেপে নিল। উঠোনের মাপ, ছাদ থেকে চারপাশের এলাকা সবকিছু খুঁটিয়ে দেখে এসে আবার সোফায় বসল। দেখুন, কাগজপত্রে যদি কোনো ভেজাল না থাকে তবে ডিল আজকেই ডান বলে ধরে নিন। তবে হ্যাঁ, মূল রেজিস্ট্রির দিন কিন্তু সম্পত্তির আসল মালিককে সশরীরে থাকতে হবে, আর তার সই লাগবে। অনিমেষ আত্মবিশ্বাসের সাথে হেসে উড়িয়ে দিল, আরে মশাই, সেটার জন্য একদম ভাববেন না, ওসব ঠিক সময়ে হয়ে যাবে। পরিতোষ তখন ভেতর থেকে একটা পুরনো ফাইল এনে ডিলারের সামনে রাখল। তাতে পুরনো ইলেকট্রিক বিল আর মিউনিসিপ্যালিটির ট্যাক্সের রসিদ। বিমল পোদ্দার সেগুলো উল্টে পাল্টে দেখে বলল, এগুলো তো ঠিক আছে, কিন্তু মূল দলিলের ড্রাফটটা তো একবার দেখতে হবে। পরিতোষ বলল, সেটাও খুব জলদি আপনার হাতে পৌঁছে যাবে। ওরা দুজনেই জানত না, গোটা বাড়ির কারোরই বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওই মূল দলিলের পাতায় তাদের নিজেদের নামের কোনো অস্তিত্বই নেই। সেদিন সন্ধ্যায় কাজ সেরে সারদা দেবী যখন বাড়ি ফিরলেন, ড্রয়িং রুমে পা রাখতেই দেখলেন টেবিলের ওপর দামি মিষ্টির বাক্স খোলা। অনিমেষ আর পরিতোষ ফুরফুরে মেজাজে আড্ডা দিচ্ছে। শম্পা ফোনে কারোর সাথে নতুন ফ্ল্যাটের ইন্টিরিয়ার কেমন হবে তা নিয়ে বকবক করছে, আর মিতা কোন ব্র্যান্ডের গাড়ি কিনবে তার দিবাস্বপ্নে মশগুল। বাচ্চারাও নতুন বাড়িতে কার ঘর কতটা বড় হবে তা নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে ব্যস্ত। সদর দরজা দিয়ে ঢোকা সারদা দেবীর দিকে কেউ একবার ফিরেও তাকাল না। তার উপস্থিতিও কারোর চোখে পড়ল না। তিনি নিঃশব্দে নিজের অন্ধকার ঘরে ঢুকে ছিটকিনি তুলে দিলেন। কাপড়ের থলে থেকে সেই লাল ফাইলটা বের করে তোরঙ্গের একেবারে তলায় লুকিয়ে রাখলেন। তারপর বিছানায় শুয়ে পরম শান্তিতে চোখ বুজলেন। গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবার তার চোখে একটা গভীর নিশ্চিন্ত ঘুম নেমে এল। ঠিক 3 দিন পর রেজিস্ট্রির দিন ঠিক হল। সকাল থেকেই আনন্দকুটিরে সাজ সাজ রব। শম্পা আলমারি ঘেটে সবচেয়ে দামি সিল্কের শাড়িটা বের করে পরেছে। মিতা পার্লার থেকে চুল সেট করে এসেছে। অনিমেষের পরনে ইস্ত্রি করা নতুন কুর্তা পাজামা, আর পরিতোষ নতুন কেনা দামি ঘড়িটা হাতে গলিয়েছে। বাড়ির খুদেগুলোকেও বুঝিয়ে দেওয়া হয়েছে আজ নাকি তাদের জীবনে মস্ত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। ঠিক সময়ে বিমল পোদ্দার তার একজন জুনিয়র উকিলকে সাথে নিয়ে ড্রয়িং রুমে এসে ঢুকল। ডাইনিং টেবিলের ওপর উদযাপনের জন্য থরে থরে মিষ্টি সাজানো। বিমল পোদ্দার পকেট থেকে 5 লাখ টাকার একটা অ্যাডভান্স চেক সই করে অনিমেষের হাতে তুলে দিল। চেকটা হাতে নিতেই লোভ আর আনন্দে অনিমেষের চোখ দুটো চকচক করে উঠল। ঠিক সেই মুহূর্তেই সদর দরজাটা সশব্দে খুলে গেল। গম্ভীর পায়ে ঘরের ভেতর ঢুকলেন আইনজীবী ব্যোমকেশ চ্যাটার্জি। তার হাতে একটা কালো চামড়ার ফাইল। অনিমেষ চরম অবাক আর বিরক্ত হয়ে ভুরু কুচকে প্রশ্ন করল, মশাই, আপনি কে? এভাবে বিনা অনুমতিতে আমাদের বাড়ির ভেতরে ঢুকে পড়লেন যে? ব্যোমকেশবাবু শান্ত অথচ দৃঢ় গলায় উত্তর দিলেন, আমি এই সম্পত্তির প্রকৃত মালিকের লিগ্যাল অ্যাডভাইজার। আমাদের মায়ের আবার লিগ্যাল অ্যাডভাইজার? কোথা থেকে যে এসব জোটে?
তাচ্ছিল্য করে হো হো করে হেসে উঠল পরিতোষ। কিন্তু তার হাসি থামার আগেই ওপরের সিঁড়ি থেকে একটা গম্ভীর গলা ভেসে এলো। পরিতোষ, মুখটা বন্ধ কর। যেখানটায় আছিস একদম চুপ করে দাঁড়িয়ে থাক। গলাটা শুনেই ঘরের ভেতর উপস্থিত সবকটা মানুষ যেন চমকে উঠল। সবাই ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে টাকাল। সিঁড়ি দিয়ে অত্যন্ত ধীর পায়ে শান্ত অথচ রাজকীয় ভঙ্গিতে নিচে নেমে আসছেন সারদা দেবী। আজ তার পরনে একটা অতি সাধারণ কিন্তু মার্জিত হালকা হলুদ রঙের সুতির শাড়ি। মাথার পাকা চুলগুলো পরিপাটি করে পেছনে বাঁধা। ডান হাতে সেই চেনা কাঠের লাঠি। কিন্তু আজ তার হাঁটার মধ্যে কোনো কাঁপুনি বা দুর্বলতা নেই। তার প্রতিটা পদক্ষেপে যেন একটা অদ্ভুত জোর, যা ঘরের মাটিটাকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। তার বাঁ হাতে শক্ত করে ধরা সেই পুরনো লাল ফাইলটা। অনিমেষ পরিস্থিতি সামাল দিতে একটু এগিয়ে গিয়ে তোতলামো মেশানো গলায় বলল, মা, তুমি হঠাৎ এদিকে কেন এলে? ঘরে যাও তো। এখানে আমাদের পুরুষ মানুষদের একটা খুব জরুরি আর বড় আইনি কাজ চলছে। সারদা দেবী তার কথার কোনো জবাব দিলেন না। সোজা ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালেন। হাতের লাল ফাইলটা সোজরে টেবিলের উপর আছড়ে ফেলে পাতাগুলো খুলে দিলেন। গম্ভীর জমাট গলায় বললেন, সওদা করার আগে এই কাগজগুলোর প্রতিটা লাইন একবার ভালো করে পড়ে নাও। ব্যোমেশ চ্যাটার্জি মূল দলিলটা টেবিলের ওপর থেকে হাতে তুলে নিলেন। প্রপার্টি ডিলার বিমল পোদ্দারের চোখের দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট ভাষায় বললেন, পোদ্দার মশাই, দেশের আইন অনুযায়ী এই গোটা সম্পত্তি, বাড়ি, জমি সবকিছুর একমাত্র বৈধ মালিক হলেন শ্রীমতী সারদা দেবী। ওনার স্বামী স্বর্গীয় সুরঞ্জন ঘোষাল মহাশয় বেঁচে থাকতেই এই সম্পূর্ণ সম্পত্তি ওনার একার নামে রেজিস্ট্রি করে দিয়ে গেছেন। ওনার দুই ছেলে অনিমেষ এবং পরিতোষের এই সম্পত্তির ওপর আইনত এক কানা কড়িরও অধিকার নেই। কথাটা শোনামাত্র গোটা ঘরের আকাশ যেন আছড়ে পড়ল। চারপাশের বাতাস একদম স্তব্ধ। বিমল পোদ্দারের চোয়াল বিস্ময়ে ঝুলে পড়েছে। তার জুনিয়র উকিল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। পরিতোষের বুকের ভেতরের শ্বাসটা যেন কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। অনিমেষের হাত থেকে ৫ লাখ টাকার চেকটা খসে মেঝেতে পড়ার জোগাড়। শম্পার হাত থেকে মিষ্টির প্লেটটা ছিটকে মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। মিতার চোখ দুটো এমনভাবে ছানাবড়া হয়ে গেছে যেন সে জ্যান্ত কোনো ভূত দেখছে। পরিতোষ কোনোমতে নিজের গলাটা পরিষ্কার করে চিৎকার করে উঠল, এসব কি ধরনের নোংরা ইয়ার্কি হচ্ছে? ভাই, মা এসব কি বলছে? ব্যোমকেশবাবু চূড়ান্ত পেশাদার গলায় উত্তর দিলেন, ইনি কোনো ইয়ার্কি করছেন না। এটাই এই বাড়ির একমাত্র আইনি সত্য। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে অনিমেষ প্রায় দৌড়ে এসে সারদা দেবীর পায়ের কাছে বসে পড়ল। কৃত্রিম কান্নায় গলা ভিজিয়ে বলল, মা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। নিজের সন্তানদের ক্ষমা করে দাওগু। আমরা তো স্রেফ তোমার সাথে একটু মজা করছিলাম। আমরা কি আর সত্যি সত্যি তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতাম? তুমি তো আমাদের পূজনীয় মা। পরিতোষও সুযোগ বুঝে ভাইয়ের পেছনে এসে হাত জোড় করে দাঁড়াল। হ্যাঁ মা, আমাদের মস্ত বড় অন্যায় হয়ে গেছে। এই একটাবারের মতো নিজের সন্তানদের ক্ষমা করে বুকে টেনে নাও। সারদা দেবী ডান হাতটা ওপরে তুলে অত্যন্ত কঠোর ভঙ্গিতে তাদের মাঝপথেই থামিয়ে দিলেন। মজা তখন হয় যখন অন্য মানুষটা তাতে আঘাত না পায়। তোমরা অবলীলায় আমাকে একটা ভারী বোঝা মনে করেছ। আমি এই বাড়ির এক কোণে বেঁচে থাকতেও আমারই তিল তিল করে গড়া স্বপ্নের বাড়িটাকে অন্য মানুষের কাছে বেচার নোংরা সওদা করেছ। তার গলা মোটেও চড়া ছিল না, কিন্তু মুখের প্রতিটা শব্দ যেন ঘরের দেওয়ালে পেরেকেল মতো গেঁথে যাচ্ছিল। অনিমেষ আবার অনুনয় করল, মা, আমরা নিজেদের একদম বদলে ফেলব। আজ থেকে তুমি যেভাবে বলবে এই সংসার ঠিক সেভাবেই চলবে। আমাদের একটা শেষ সুযোগ দাও। সারদা দেবী এক মুহূর্তের জন্য গভীর শীতল চোখে নিজের নাড়ি ছেঁড়া ধন দুটোর দিকে তাকালেন। তারপর বিমল পোদ্দারের দিকে ঘুরে বললেন, পোদ্দার মশাই, আমি আমার এই বাড়িটা বিক্রি করার সিদ্ধান্তই নিয়েছি, কিন্তু এই সম্পত্তির একটা ফুটো করিও আমি এই কুলাঙ্গার সন্তানদের দেব না। অনিমেষ চরম ধাক্কা খেয়ে আর্তনাদ করে উঠল, মা, তুমি এসব কি বলছ? তাহলে এই বিপুল টাকার মালিক কে হবে? ঠিক তখনই ব্যোমকেশ চ্যাটার্জি নিজের কালো ফাইল থেকে দ্বিতীয় একটা আইনি কাগজ বের করে টেবিলে রাখলেন। বললেন, সারদা দেবী এই সম্পূর্ণ সম্পত্তি শহরের একটা নামকরা রেজিস্টার্ড অনাথ কল্যাণ ট্রাস্টের নামে দান করার আইনি সিদ্ধান্ত নিয়েছেন। এই বাড়ি বেচা টাকা সরাসরি সেই ট্রাস্টের ফান্ডে জমা হবে, আর এই বিশাল বাড়িতে শহরের আশ্রয়হীন অনাথ বাচ্চাদের জন্য একটা স্থায়ী জায়গা গড়ে তোলা হবে। পরিতোষ রাগে আর ক্ষোভে ফুঁসে উঠে চিৎকার করল, না, আমরা বেঁচে থাকতে এই অন্যায় কোনোদিনও হতে দেব না। আমরা সোজা কোর্টে যাব। সারদা দেবী নিজের গলাটাকে আরও এক ধাপ কঠিন করে বললেন,
যে দুর্ভাগা মায়ের জীবনের শেষ সওদা তার নিজের গর্ভের সন্তানেরা বাজারের হাটে করতে পারে, সেই মা আজ নিজের জীবনের শেষ সিদ্ধান্ত নিজের অধিকারেই নেবে। সেই মুহূর্তে ঘরের প্রতিটা মানুষ খুব ভালো করেই বুঝতে পারল সামনে দাঁড়িয়ে থাকা এই ৭০-এর বৃদ্ধা আর কোনোভাবেই সেই অবহেলিত দুর্বল শাশুড়ি নন। ইনি সেই মা যার মাতৃত্বকে তারা বছরের পর বছর ধরে নির্মমভাবে অপমান করেছে, আর আজ তিনি সমস্ত অন্যায়কে পায়ের তলায় পিষে নিজের পূর্ণ মর্যাদায় দাঁড়িয়ে আছেন। কোনো শক্তির পক্ষেই তাকে আর নোয়ানো সম্ভব নয়। শম্পা নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠল। মাজি, আপনি যদি এই বাড়ির ট্রাস্টকে দিয়ে দেন, তবে আমরা আমাদের ছেলেপুলে নিয়ে এই ভর দুপুরে কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের যে মাথার গোজার কোনো ঠাঁইই থাকবে না। সারদা দেবী তার দিকে সোজা ধারালো চোখে তাকিয়ে উত্তর দিলেন, ঠিক যেমনটা তোমরা আমার শেষ বয়সের জন্য খুব যত্ন করে এই বৃদ্ধাশ্রমের কথা ভেবেছিলে, আজ থেকে ঠিক তেমনই কিছু একটা নিজেদের ভবিষ্যতের জন্য নিজেরাই ভেবে নাও। মিতাও তখন কাঁদতে কাঁদতে বাচ্চাদের সামনে ঠেলে দিয়ে বলল, মাজি, আমাদের নিজেদের হাজারটা অপরাধ থাকলেও এই নিষ্পাপ বাচ্চাদের তো কোনো দোষ নেই, অন্তত ওদের ভবিষ্যতের কথাটা একবার ভাবুন, ওদের কি হবে? সারদা দেবী এক ঝলক শীতল চোখে মিতার দিকে তাকালেন। তার চোখ দুটো অতীতের কথা ভেবে ক্ষণেকের জন্য একটু ভিজে উঠলেও গলাটা পাথরের মতোই শক্ত রইল। তিনি বললেন, যেদিন কনকনে শীতের রাতে তীব্র জ্বরে ভুগে আমি মেঝেতে আছড়ে পড়েছিলাম, সেদিন তুমি ডাক্তার দেখার কথা ভাবনি। তোমার ভয় ছিল মেঝের দামি কার্পেটে আমার কপালের রক্ত লেগে পাছে দাগ হয়ে যায়। সেই রাতে তোমরা আমাকে পশুর মতো হিঁচড়ে টেনে বারান্দার ঠান্ডা মেঝেতে ফেলে রেখেছিলে। তখন আমার এই গর্ভজাত সন্তান আর তাদের নিষ্পাপ পরিবার কোথায় লুকিয়েছিল? কারোর মনে কি তখন আমার জন্য এক ফোঁটাও দয়া জেগেছিল? সারদা দেবীর এই জ্বলন্ত প্রশ্নের সামনে ঘরের কারোর মুখে কোনো উত্তর জোগাল না। ব্যোমকেশ চ্যাটার্জি পরিস্থিতি নিজের হাতে নিয়ে শান্ত গলায় বললেন, এই অট্টালিকার আইনি হস্তান্তরের প্রসেস আগেই শেষ হয়ে গেছে। ট্রাস্টের অফিসাররা আইনি কাগজপত্র নিয়ে আগামী ১ ঘণ্টার মধ্যেই এখানে এসে পড়বেন। সব রেডি। অনিমেষ চরম আতঙ্কে ভেঙে পড়ে দেওয়ালের পিঠ ঠেকিয়ে ধপ করে বসে পড়ল। মা, আমরা আমাদের সব ভুল স্বীকার করছি, আমাদের তাড়িয়ে দিও না, আমরা কোথায় যাব? সারদা দেবী নিজের জীবনের এত বছরের নীরবতা ভেঙে এই প্রথমবার চরম কঠিন গলায় ঘোষণা করলেন, ঠিক যেমনটা তোমরা আমার জন্য ভেবেছিলে শহরের কোনো এক অন্ধকার বৃদ্ধাশ্রম, আজ এই মুহূর্ত থেকে ঠিক তেমনই কোনো একটা জায়গা নিজেদের মাথা গোজার জন্য খুঁজে নাও। আমার সিদ্ধান্ত অটল। পরিতোষ এতক্ষণে বুঝতে পারল যে ছাদের কোণে দাঁড়িয়ে তাদের সেই কুৎসিত প্ল্যান মা নিজের কানেই শুনে নিয়েছিলেন। ওদের সব গোপন ছক ফাঁস হয়ে গেছে। ক্ষোভে লজ্জায় তার মুখটা ফ্যাকাশে হয়ে কালচে মেরে গেল। সারদা দেবী ঘরের কোণে রাখা দেওয়াল ঘোরের দিকে তাকালেন। অত্যন্ত শান্ত কিন্তু হিমশীতল গলায় নির্দেশ দিলেন, তোমাদের সবার কাছে ঘড়ির কাঁটা ধরে ঠিক ১ ঘণ্টা সময় আছে। এই সময়ের মধ্যে তোমাদের যার যার দরকারি জিনিস আর জামাকাপড় গুছিয়ে নাও। আমার সিদ্ধান্ত অটল। এই ১ ঘণ্টা পার হওয়ার সাথে সাথেই এই আনন্দকুটির যেন পুরো খালি হয়ে যায়। অনিমেষ তখন রাগে, হতাশায়, হিতাহিত জ্ঞান হারিয়ে প্রায় ফুঁসে উঠল। মা, এটা আমাদের ওপর চরম অবিচার, প্রকাশ্যে অন্যায়। আমরা এই বাড়ির প্রতিটা ইঁটের ছোঁয়ায় বড় হয়েছি। আমাদের ছোটবেলা, আমাদের যৌবনের প্রতিটা স্মৃতি এই দেওয়ালের সাথে জড়িয়ে। তাই এই পৈতৃক সম্পত্তির ওপর আমাদের আইনগত আর জন্মগত পূর্ণ অধিকার আছে। সারদা দেবী নিজের গলা বিন্দুমাত্র চড়ালেন না। খুব ধীর কিন্তু তীরের মতো তীক্ষ্ণ ভাষায় জবাব দিলেন, অন্যায় আর অবিচারের আসল সংজ্ঞা তো সেদিনই লেখা হয়েছিল যেদিন তোমরা ২ ভাই মিলে নিজেদের স্বার্থের জন্য নিজের জন্মদাত্রী মাকে কাপড়ের মতো টুকরো টুকরো করে ভাগ করেছিলে। ১৫ দিন ওপরের তলায় আর ১৫ দিন নিচের তলায় রাখার রায় দিয়েছিলে। আর মাসের ৩১তম দিনে কোনো তলায় জায়গা না দিয়ে একটা রাস্তার কুকুরের মতো সিঁড়ির ঠান্ডা ধাপে বসিয়ে রেখেছিলে। ওটাই ছিল চরম অবিচার। আর আজ তোমাদের সামনে যা ঘটছে সেটা কোনো অন্যায় নয়, এটা তোমাদেরই পোঁতা পাপের গাছের একমাত্র ফল। এই অকাট্য সত্যের সামনে অনিমেষের মুখের ভাষা চিরতরে হারিয়ে গেল। সে একবার মুখটা খোলার চেষ্টা করেও কোনো শব্দ বের করতে না পেরে মাথা নিচু করে নিল। আইনজীবী ব্যোমকেশ চ্যাটার্জি এই চরম উত্তেজনার মধ্যেই খুব ঠান্ডা মাথায় বাইরে গিয়ে নিজের ফোন থেকে লোকাল থানার আইসিকে একটা কল করলেন।
উচ্ছেদ প্রক্রিয়ার সময় যাতে কোনো রকম অশান্তি বা পারিবারিক নাটক না হয় সেটার জন্য পুলিশ প্রশাসনকে আগে থেকেই সব জানিয়ে রাখা হয়েছিল। এই পুরো প্ল্যানটা সারদা দেবী আর তার উকিল খুব নিখুঁতভাবে আগেই ছকে রেখেছিলেন, কারণ সারদা দেবী কোনো কাজই কখনো অর্ধেক বা অসম্পূর্ণ ফেলে রাখার মানুষ ছিলেন না। বাইরে পুলিশের গাড়ি এসেছে শুনে শম্পার মুখের রক্ত শুকিয়ে গেল। ভয়ে কাঁপা কাঁপা গলায় সে মিতাকে এক কোণে টেনে নিয়ে ফিসফিস করে বলল, দিদি, এত বড় সর্বনাশটা চোখের নিমিষে হয়ে গেল আর আমরা টেরই পেলাম না। মিতার মুখে কোনো কথা নেই। সারা জীবন যে দুই যা সম্পত্তির লোভে একে অপরের বিষোদ্গার করেছে, আজ এই চরম বিপদে তারা যেন একই নৌকার ডুবন্ত যাত্রী। ওদিকে অনিমেষ আর পরিতোষ পাগলের মতো ছুটে গেল ওপরের তলায়। শোয়ার ঘরের দরজা হাট করে খুলে আলমারি থেকে জামাকাপড়, দরকারি জিনিসপত্র যা পারল এক প্রকার ঠেসে ঠেসে ভরতে লাগল ট্র্যাভেল ব্যাগে। শম্পা ডুকরে কেঁদে উঠে জিনিস গোছাচ্ছিল, আর মিতার হাত এত কাঁপছিল যে ঠিকমতো ব্যাগের চেনটাও টানতে পারছিল না। বাড়ির ছোট বাচ্চাগুলো এই হঠাৎ কান্নাকাটি আর হুলুস্থুলের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না। একজন তো মায়ের আঁচল ধরে টেনেই বসল, মা, আমরা এখন কোথায় যাচ্ছি? শম্পা ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিল। সারা বাড়ি জুড়ে তখন এক ছন্ন ছাড়া দমবন্ধ করা আতঙ্ক। অথচ ড্রয়িং রুমের মাঝখানে নিজের পুরনো কাঠের আরাম কেদারায় সারদা দেবী তখন একেবারে স্থির। তার মুখে কোনো উদ্বেগ নেই, কোনো তাড়াহুড়ো নেই। এত বছরের জমানো অপমান আর যন্ত্রণার আগুনে পুড়ে আজ যেন তিনি এক অদ্ভুত নিষ্পৃহ শান্তিতে এসে দাঁড়িয়েছেন। উকিল ব্যোমকেশ চ্যাটার্জি পাশেই বসেছিলেন। 1 ঘণ্টা পার হতেই বাইরে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি এসে থামল। দুজন পুলিশ অফিসার গম্ভীর মুখে ঘরে ঢুকলেন। বয়স্ক অফিসারটি সারদা দেবীকে নমস্কার করে জিজ্ঞেস করলেন, মাতাজি, এরাই কি সেই অবৈধ দখলদার যাদের নামে আপনি থানায় ডায়েরি করেছেন? সারদা দেবী শান্ত অথচ দৃঢ় গলায় বললেন, হ্যাঁ, এরাই। অফিসাররা সরাসরি অনিমেষ আর পরিতোষের দিকে ঘুরে কড়া গলায় বললেন, আপনাদের সময় শেষ, জিনিসপত্র নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরোন। শেষবারের মতো নিজের সম্মানটুকু বাঁচানোর মরিয়া চেষ্টায় অনিমেষ ভাঙা গলায় বলল, আমাদের গায়ে হাত দেওয়ার দরকার নেই, আমরা নিজেরাই চলে যাচ্ছি। তার গলার সেই দম্ভ, সেই আকাশ ছোঁয়া অহংকার তখন মাটিতে মিশে গেছে। মাথা নিচু করে সে আর পরিতোষ বাইরের গেটের দিকে হাঁটা দিল। পেছনে বাচ্চাদের হাত ধরে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বেরোল শম্পা আর মিতা। পুলিশের তদারকিতে তাদের ব্যাগগুলো একে একে বাইরে নামিয়ে দেওয়া হলো। রাস্তায় ততক্ষণে পাড়ার লোকের ভিড় জমে গেছে। শুরু হয়েছে ফিসফাস, কিরে বাবা, ঘরের ভেতর এমন কি হলো যে পুলিশ ডাকতে হলো? কেউ আবার টিপ্পনি কাটল, দেখো কাণ্ড, বুড়ি শেষ বয়সে জোয়ান ছেলেদের তাড়িয়ে দিল। পরিতোষ সদর দরজা পেরোনোর আগে শেষবারের মতো মুখ ঘুরিয়ে করুণ গলায় ডাকল, মা, এখনো সময় আছে, আমাদের দিকে তাকিয়ে অন্তত আর একবার ভাবো। সারদা দেবী হাতের লাঠিটা দিয়ে বাইরের রাস্তার দিকে ইশারা করে কঠিন গলায় বললেন, যা ভাবার অনেক আগেই ভেবে নিয়েছি, তোদের আর এক মুহূর্তও এখানে জায়গা নেই। কথাটা শেষ হতেই বিশাল লোহার গেটটা সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের রাস্তায় তখন মানুষের ভিড়, কোলাহল, কিন্তু আনন্দকুটিরের ভেতরে এক গভীর নিস্তব্ধ শান্তি। সারদা দেবী বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে হল গত কয়েক মাস ধরে জমে থাকা একটা ভারী পাথর যেন বুক থেকে নেমে গেল। ব্যোমকেশবাবু ঘড়ি দেখে বললেন, মাতাজি, ট্রাস্টের লোকজন বেরিয়ে পড়েছেন, আধ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন। সারদা দেবী সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। ধীর পায়ে হেঁটে উঠোনের মাঝখানে সেই পুরনো নিম গাছটার কাছে গিয়ে দাঁড়ালেন। সুরঞ্জনবাবু নিজের হাতে লাগিয়েছিলেন গাছটা। পরম মমতায় গাছটার খসখসে গুঁড়িতে হাত বোলাতেই এক ঝলক হাওয়া এসে পাতাগুলো কাঁপিয়ে দিল। সারদা দেবীর মনে হল যেন সুরঞ্জনবাবুই অদৃশ্য হাত রেখে বলছেন, সারদা, তুমি ঠিক কাজটাই করেছ। আধ ঘণ্টা পর আনন্দকুটিরের গেটের বাইরে একটা মিনি বাস এসে দাঁড়াল। গায়ে নীল রঙে লেখা আলোর দিশারি শিশু সেবা ট্রাস্ট। দরজা খুলতেই একে একে নিচে নেমে এলো একদল বাচ্চা। কারো বয়স 7, কারো 9, আবার কেউ কেউ এতই ছোট যে মায়ের হাত ছাড়া ঠিকমতো হাঁটতেই শেখেনি। কারো হাতে একটা পুরনো কাপড়ের থলে, তাতে হয়তো সম্বল বলতে দুজোড়া ছেঁড়া জামা। অনেকের পায়ে জুতো নেই, জামার হাতা ছেঁড়া। কিন্তু এই দারিদ্র্যের ছাপ ছাপিয়েও তাদের চোখগুলোতে কি অদ্ভুত এক বিস্ময় আর মায়া, যেন কোনো এক রূপকথার রাজপ্রাসাদে এসে পড়েছে তারা। ট্রাস্টের পরিচালিকা সুচরিতা সেন এগিয়ে এলেন। বয়স ৪৫-এর কাছাকাছি। সারাদিনের জার্নির ক্লান্তি থাকলেও মুখের হাসিটা অমলিন।
সারদা দেবীকে নমস্কার করে বললেন, মাতাজি, আমি সুচরিতা। সারদা দেবী মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বললেন, এসো মা, আমার এই আনন্দকুটিরে তোমাদের সবাইকে স্বাগত। কথাটা শোনার পরক্ষণেই বাচ্চাগুলো যেন প্রজাপতির মতো গোটা উঠোনে ছড়িয়ে পড়ল। একটা ছেলে দৌড়ে গিয়ে নিম গাছটা ছুঁয়ে দেখল, আরেকজন লাফাতে লাফাতে উঠে গেল সিঁড়ির ধাপে। একটা ছোট্ট মেয়ে দুহাত ছড়িয়ে অবাক হয়ে বলল, ওরে বাবা, দেখ দেখ, বাড়িটা কিত্ত বড়। একটা বড় আরেকটা ছেলে সুচরিতার আঁচল টেনে সরল গলায় জিজ্ঞেস করল, দিদি, এই এত বড় বাড়িতে আমাদের রোজ পেট ভরে ভাত খেতে দেবে? সুচরিতা বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে চোখের জল চেপে বললেন, হ্যাঁ রে বাবা, আজ থেকে এখানে তোরা 3 বেলা পেট ভরে খাবি, কেউ তোদের তাড়িয়ে দেবে না। যে বাড়িটা কয়েক ঘণ্টা আগেও কুৎসিত লোভ, স্বার্থপরতা আর অশান্তিতে বিষাক্ত হয়েছিল, আজ সেই একই বাড়ি একদল নিষ্পাপ বাচ্চার কলকালিতে যেন প্রাণ ফিরে পেল। এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে দেখতে সারদা দেবীর 2 চোখ বেয়ে জল নেমে এলো। এই জল গত কয়েক মাসের সেই অপমান আর যন্ত্রণার জল নয়। এই জলের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত তৃপ্তি, এক পরম স্বস্তি। হঠাৎ ৬-৭ বছরের একটা ফুটফুটে মেয়ে ধীর পায়ে সারদা দেবীর সামনে এসে দাঁড়াল। উস্কো খুস্কো চুল, চোখ দুটো হরিণের মতো মায়াবী। মাথাটা একটু উঁচু করে সারদা দেবীর দিকে তাকিয়ে মিষ্টি সুরে জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুমা, আমরা কি সত্যি সত্যি আজ থেকে তোমার সাথে এই বড় বাড়িটায় থাকব? সারদা দেবী নিজের বাতের ব্যথার কথা ভুলে গিয়ে মেয়েটির সামনে হাঁটু মুড়ে বসলেন। কচি মুখটা নিজের কম্পিত দুহাতে তুলে ধরে রুদ্ধ গলায় বললেন, হ্যাঁ রে আমার মা, তোরা সবাই আজ থেকে এই বুড়ির সাথেই থাকবি। এই বাড়িটা আজ থেকে আর আমার নয়, পুরোটাই তোদের। কথাটা শুনে মেয়েটার মুখে যে হাসিটা ফুটল, তার সামনের দুটো ভাঙা দাঁত বেরিয়ে পড়লেও সারদা দেবীর কাছে পৃথিবীর কোনো দামি রত্নও এর চেয়ে সুন্দর হতে পারে না। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরলেন অচেনা বাচ্চাটিকে। এতগুলো বছরে এই বাড়ির কোনো মানুষ তাকে ভালোবেসে এমন করে জড়িয়ে ধরেনি, আর আজ একটা সম্পূর্ণ অচেনা শিশু তাকে পরম নির্ভরতায় জাপটে ধরল। তার অন্তরের সব ক্ষত যেন এক নিমিষে জুড়িয়ে গেল। তখনই ব্যোমকেশ চ্যাটার্জি এগিয়ে এসে বিনীত গলায় বললেন, মাতাজি, সম্পত্তির কাগজপত্রে আপনার শেষ সইটা করার সময় হয়েছে। সারদা দেবী উঠে দাঁড়িয়ে টেবিলের কাছে গেলেন। কাগজগুলো আরেকবার পড়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় নিজের সইটা করে দিলেন। বাড়ি বিক্রির টাকাটা যাতে সরাসরি ট্রাস্টের অ্যাকাউন্টে জমা হয়, তার আইনি ব্যবস্থাও পাকা হয়ে গেল। যে আনন্দকুটির সুরঞ্জনবাবু নিজের রক্ত জল করা পরিশ্রমে গড়ে তুলেছিলেন, যে বাড়ির ভিত্তিমূলে মিশেছিল সারদা দেবীর মায়ের দেওয়া গয়নার আত্মত্যাগ, আজ সেই বাড়ি আর কোনো লোভী স্বার্থপর পরিবারের সম্পত্তি রইল না। তা চিরকালের মতো হয়ে গেল এই ঠিকানাহীন আশ্রয়হীন শিশুদের নিরাপদ এক আশ্রয়। সুচরিতা সেন আবেগ জড়ানো গলায় বললেন, মাতাজি, আজ থেকে এই বাড়িটাই এই অনাথ বাচ্চাদের একমাত্র আপন ঘর। সারদা দেবী শান্ত হেসে বললেন, আর আজ থেকে আমিই হলাম এই মাতৃহীন বাচ্চাদের দেখভাল করার জননী। সুচরিতা অবাক হয়ে বললেন, তার মানে আপনি শহরে ছেলেদের সাথে না গিয়ে এখানেই আমাদের সাথে থাকবেন? হ্যাঁ রে মা, তৃপ্তির হাসি হেসে সারদা দেবী বললেন, যেখানে আমার এই ১০০টা নতুন সন্তান থাকবে, তাদের এই বুড়ি মাও জীবনের শেষ দিন পর্যন্ত সেখানেই থাকবে। কথাটা শুনে সুচরিতা আর কিচ্ছু বলতে পারলেন না, শুধু পরম শ্রদ্ধায় মাথা নিচু করে সারদা দেবীকে প্রণাম করলেন। দেখতে দেখতে সূর্য ডুবল, গোধূলির আলো পেরিয়ে সন্ধে নামল। উঠোনের ঘাসে তখন বাচ্চারা মনের আনন্দে খেলছে, কেউ লুকোচুরি খেলছে, কেউ সিঁড়ির ধাপে বসে গল্প করছে। অথচ এই সিঁড়ির ধাপেই কনকনে শীতের রাতে সারদা দেবীকে একা অভুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। আজ সেখানে শুধু নিষ্পাপ হাসির শব্দ। ওদিকে শহরের কোনো এক অন্ধকার নোংরা গলিতে অনিমেষ আর পরিতোষ তখন মাথা গোজার জন্য সামান্য একটা ভাড়া বাড়ি খুঁজছে। ২ কোটি টাকার যে লোভ একসময় তাদের অন্ধ করে দিয়েছিল, আজ সেই অহংকার ধুলোয় মিশে চরম অন্ধকারে দাঁড়িয়ে তারা। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই তাদের এই কীর্তি জেনে মুখ ফিরিয়ে নিয়েছে।
আর আনন্দকুটিরের বারান্দায় আরাম কেদারায় বসে সারদা দেবী পরম শান্তিতে চারপাশের পরিবেশ দেখছিলেন। আকাশে তখন একটা দুটো করে তারা ফুটছে, হাওয়ায় দুলছে নিম গাছের পাতা, ঘরের ভেতর থেকে বাচ্চাদের কোলাহল ভেসে আসছে। সারদা দেবী আকাশের দিকে তাকিয়ে খুব নরম গলায় বললেন, সুরঞ্জন, আজ আমাদের তিল তিল করে গড়া এই সংসার সত্যি সত্যি অনাথ শিশুদের ভালোবাসায় সেজে উঠল গো। সেই রাতে আনন্দকুটিরে এক অদ্ভুত মায়াবী নিস্তব্ধতা নেমে এলো। এই নিস্তব্ধতা পুত্রবধূদের অপমানের পর ঘরের কোণে জমে থাকা সেই গুমোট নীরবতা নয়, কিংবা একাকিত্বের হাহাকারও নয়। এ হল কোনো প্রলয়ঙ্করী ঝড়ও থেমে যাওয়ার পরের সেই স্নিগ্ধ আশীর্বাদের মতো শান্তি। রাতে পেট ভরে খেয়ে বাচ্চারা যার যার বিছানায় ঘুমিয়ে পড়েছে। অনেকেই হয়তো জীবনে এই প্রথমবার কোনো পাকা ছাদের নিচে ঘুমোচ্ছে। আর আজই প্রথমবার ঘুমানোর আগে কেউ একজন পরম স্নেহে তাদের কপালে হাত রেখে আদর করে বলেছে, শুভরাত্রি। সারদা দেবী লাঠিতে ভর দিয়ে ধীর পায়ে প্রতিটা শোয়ার ঘরের দরজার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখলেন। একটা ঘরে 3টে ছোট বাচ্চা একে অপরকে জড়িয়ে ধরে একটা সুতির চাদর গায়ে দিয়ে গভীর ঘুমে মগ্ন। তাদের মুখে সেই চেনা আশ্রমের রুটিন বাঁধা ভয়ের কোনো ছাপ নেই, আছে কেবল একটা নিরাপদ আশ্রয়ের স্বস্তি। কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে থেকে তিনি সন্তর্পণে দরজাটা ভিড়িয়ে দিলেন। নিজের ঘরে ফিরে বিছানায় বসে সেই কাঠের তোরঙ্গটা খুললেন আবার। জীবনদায়ী লাল ফাইলটা বের করে সুরঞ্জনবাবুর সইটার ওপর পরম মমতায় হাত বোলালেন। মনে হল সুরঞ্জনবাবুর চেনা হাতের স্পর্শ আজও এই পাতায় লেগে আছে। ফাইলটা পাশে রেখে চোখ বন্ধ করতেই দীর্ঘ কয়েক মাস পর তার চোখে এক গভীর নিশ্চিন্ত ঘুম নেমে এল। পরদিন ভোরে আনন্দকুটিরের উঠোনে যখন প্রথম রোদ্দুর এসে পড়ল, গোটা বাড়িটা যেন এক নতুন আলোয় সেজে উঠল। সকাল সকাল উঠেই বাচ্চারা কাজে লেগে পড়েছে। কেউ ছোট ঝাড়ু হাতে বারান্দা পরিষ্কার করছে, কেউ বা মগে করে বাগানের গাছে জল দিচ্ছে। একটু বড় একটা ছেলে আরেকটা ছোট বাচ্চাকে হাত ধরে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে শেখাচ্ছে। সুচরিতা সেন রাতেই তাদের বুঝিয়ে দিয়েছিলেন, বাবা, এটা কিন্তু কোনো আশ্রম নয়, এটা তোমাদের নিজেদের বাড়ি, তাই বাড়িটাকে সুন্দর করে রাখার দায়িত্বও তোমাদের। বাচ্চারা কথাটা খুব ভালো মতোই বুঝে নিয়েছে। সারদা দেবী ধীর পায়ে বারান্দায় এসে চেয়ারে বসলেন। সামনে সেই চেনা উঠোন, যেখানে একসময় কনকনে শীতের ভোরে তাকে ঠান্ডা জলে বসে বাসন মাজতে হতো, আর মিতা এসে খোঁটা দিত, শরীর যখন চলে না তখন অকারণে বসে বসে অন্ন ধ্বংস করার তো কোনো মানে হয় না। অথচ আজ সেই একই উঠোনে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে আপন মনে গুনগুন করতে করতে মনের আনন্দে ঝাড়ু দিচ্ছে। দৃশ্যটা দেখে সারদা দেবীর ঠোঁটের কোণে এক নির্মল হাসি ফুটে উঠল। হঠাৎ একটা ছোট ছেলে দৌড়ে এসে তার কোলের কাছে দাঁড়াল। ট্রাস্টের সবাই তাকে আদর করে পল্টু বলে ডাকে। আসল নাম কেউ জানে না। রোগা পাতলা গড়ন, বড় বড় চোখ। সে সারদা দেবীর শাড়ির আঁচল ধরে খুব আদুরে গলায় জিজ্ঞেস করল, ঠাকুমা, আজ সকালে আমরা কি খাবো গো? সারদা দেবী স্নেহের সাথে তার গাল টিপে দিয়ে বললেন, কেন রে আমার দাদু ভাই, তোর কি খেতে ইচ্ছে করছে বলতো? পল্টু আঙুল মুখে দিয়ে একটু ভেবে বলল, যদি আজ গরম গরম পোহা পাওয়া যেত খুব ভালো হতো। সারদা দেবী হেসে বললেন, বেশ তো, আজ সকালে তোদের সবার জন্য পোহাই তৈরি হবে। কথাটা শুনে আনন্দে পল্টুর চোখ চকচক করে উঠল। সে উল্টো দিকে দৌড় লাগাল আর গলা ফাটিয়ে বন্ধুদের ডাকতে শুরু করল, ওরে, তোরা কে কোথায় আছিস শুনে যা, ঠাকুমা আজ আমাদের সবার জন্য গরম গরম পোহা বানাবে। এই ঘোষণা শুনেই 3-4টে বাচ্চা একসাথে উঠোনে নাচতে শুরু করে দিল, যেন তারা পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধনটা পেয়ে গেছে। বাচ্চাদের এই উচ্ছ্বাস দেখে সারদা দেবী হো হো করে হেসে উঠলেন। বহু বছর পর তার এই হাসিটা ছিল বড্ড পরিষ্কার, বাঁধনহারা আর অন্তরের একেবারে গভীর থেকে আসা। রান্নাঘরের সেই কাঠের দরজায় আজ আর কোনো তালা ঝোলে না, দরজাটা হাঁ করে খোলা। সারদা দেবী বেশ ফুরফুরে মেজাজে রান্নাঘরে ঢুকে চুনের উনুনে একটা বড় অ্যালুমিনিয়ামের হাঁড়ি চাপালেন। পরিমাণ মতো পোহা ভিজিয়ে রাখা, হাত দিয়ে মিহি করে পেঁয়াজ কুচোনো, কড়াইতে সর্ষের তেলের ধোঁয়া আর কালো সর্ষের ফোড়ন, সব মিলিয়ে রান্নাঘরের বাতাসে যেন এক অমৃতের সুবাস। একসময় এই রান্নাঘরেই তার প্রবেশ ছিল নিষিদ্ধ। খিদের জ্বালায় কিছু চাইলে কপালে জুটত দুটো শুকনো রুটি আর স্বাদহীন কালো চা। আজ সেই রান্নাঘরেই তিনি নিজের হাতে তৈরি করছেন তার 100 জন নতুন সন্তানের প্রাতরাশ।
রান্নার মাঝখানে 10 বছরের শান্ত মেয়ে লক্ষ্মী চুপি চুপি এসে শাড়ির কোণ ধরল। নিচু গলায় বলল, ঠাকুমা, আমি কি তোমাকে একটু সাহায্য করতে পারি? সারদা দেবী স্নেহের হাসিতে বললেন, হ্যাঁ মা, যা তো দেখি, ওই ঝুড়ি থেকে দুটো লেবু ধুয়ে নিয়ে আয়। লক্ষ্মী তড়িঘড়ি লেবু নিয়ে এলো। এরপর ঠাকুমার পাশে দাঁড়িয়ে একেবারে মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগল ঠাকুমা কিভাবে সবটা গুছিয়ে করছে। শহরের নামি স্কুলের ক্লাসরুমেও বোধহয় এমন একাগ্রতা পাওয়া কঠিন। সকালের খাবার তৈরি হতেই বাচ্চারা উঠোনে সারিবদ্ধভাবে বসল। সারদা দেবী নিজে হাতে পরিবেশন করলেন। পল্টু প্রথম গ্রাসটা মুখে পুরেই চোখ বুজল, তারপর আনন্দে চিৎকার করে উঠল, ঠাকুমা, এই পোহা পৃথিবীর সেরা হয়েছে। সারদা দেবী হেসে বললেন, হ্যাঁ বাবা, এবার শান্ত হয়ে চিবিয়ে চিবিয়ে খাও, একদম তাড়াহুড়ো করবে না। বহু বছর আগে এই একই কথা তিনি তার নিজের সন্তানদের বলতেন। তখন তিনি জানতেন না বড় হয়ে তারাই তার জীবন থেকে সময় কেড়ে নেবে। দুপুরের দিকে বকুলতলা লেনে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা কেউ চালের বস্তা, কেউ বই খাতা, কেউ বা পুরনো কাপড় নিয়ে হাজির হতে লাগল। পাড়ার মুদি দোকানি হাত জোড় করে প্রতিজ্ঞা করল, প্রতি সপ্তাহে ডাল, চাল, তেল সেই পৌঁছে দেবে। সারদা দেবী কৃতজ্ঞতায় হাত জোড় করলেন। একজন বয়স্ক প্রতিবেশী বললেন, মাতাজি, নিজের স্বপ্নের বাড়ি, কোটি টাকার সম্পত্তি এমন অচেনা বাচ্চাদের দিয়ে দেওয়ার মতো সাহস কজনের থাকে? সারদা দেবী বিনীতভাবে বললেন, ভাই সাহেব, আমি অসাধারণ কিচ্ছু করিনি। আমি শুধু সঠিক সময়ে জীবনের সঠিক সিদ্ধান্তটা নিয়েছি। এই 4 দেওয়াল আমাকে শুধু অপমান দিয়েছিল। আজ তারাই এই শিশুদের হাসির মাধ্যমে আমার সম্মান ফিরিয়ে দিচ্ছে। এরপর সুচরিতা সেনকে নিয়ে শুরু হলো শিক্ষার আয়োজন। সুচরিতা বললেন, ওদের সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেব। সারদা দেবী বললেন, সেটা তো করবেই, কিন্তু বিকেলে আমি নিজেই ওদের পড়াব। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া সারদা দেবী নিজেই বাচ্চাদের হিন্দি, গণিত আর নৈতিক শিক্ষার ভার নিলেন। বিকেলে উঠোনে শতরঞ্জি বিছিয়ে শুরু হলো ক্লাস। সারদা দেবী বারান্দায় আরাম কেদারায় বসে আছেন, তার হাতে প্রাথমিক শিক্ষার বই। পল্টু হাত তুলে বলল, ঠাকুমা, আমি কিন্তু নিজের নাম লিখতে পারি। সারদা দেবী হেসে বললেন, বেশ, তবে আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট, বন্ধুদের লিখতে শেখা। এই তো সেই বাড়ি যেখানে একদিন তার নিজের সন্তানেরা তাকে তাড়িয়ে দেওয়ার ছক কষেছিল, আর আজ তিনি 100টা শিশুর জীবনের দিশারি। দিন কয়েক পর কুয়াশাচ্ছন্ন সকালে গেটে কড়া নাড়ল অনিমেষ। জীর্ণ পোশাক, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, ভিতরে তার মায়ের ডায়াবেটিসের ওষুধ। সারদা দেবী পাহারাদারের মুখে খবরটা শুনে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। রাগ, পুরনো কষ্ট আর গভীর এক ক্লান্তি তাকে ঘিরে ধরল। তিনি অনুমতি দিলেন। অনিমেষ অপরাধীর মতো উঠোনে ঢুকল। যে বাড়িটা সে 2 কোটি টাকায় বেচার ফন্দি করেছিল, আজ সেই বাড়ির পবিত্রতা দেখে তার নিজেরই লজ্জা লাগছে। সব ভুলের জন্য ক্ষমা করে দাও। সারদা দেবী ওষুধের ব্যাগের দিকে তাকালেন না। শীতল কণ্ঠে বললেন, কিসের ক্ষমা? তোর কি মনে আছে, জ্বরে অবশ হয়ে মেঝের উপর পড়েছিলাম আর মিতা কার্পেটের দাগের ভয়ে আমাকে বারান্দায় ফেলে দিয়েছিল? তোর এই মুখের কথাই কি সেই রাতের যন্ত্রণা মুছে যাবে? অনিমেষের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। সে ভেবেছিল মা বরাবরের মতো আবেগে কেঁদে তাকে জড়িয়ে ধরবেন, কিন্তু আজ সামনে দাঁড়িয়ে অন্য এক তেজস্বী নারী। সারদা দেবী বললেন, ওষুধটা রেখে দে। যদি সত্যিই পাপমুক্ত হতে চাস, তবে আমার জন্য নয়, এই অনাথ শিশুদের দায়িত্ব নে। প্রতি সপ্তাহে রেশনের জিনিস এনে দিবি, ট্রাস্টের কাজে সাহায্য করবি। নিজের মাকে যে কর্তব্য থেকে বঞ্চিত করেছিস, আজ সেই কর্তব্য এই অনাথ শিশুদের জন্য উৎসর্গ কর। অনিমেষ কথা দিল সে তাই করবে। বিদায় নেবার সময় সে দেখল উঠোনে পল্টু খেলছে, লক্ষ্মী পড়ছে, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ। পরিতোষও একইভাবে এসে ক্ষমা চেয়ে একই দায়িত্ব নিয়ে বিদায় নিল। 2 ভাই এখন নিয়ম করে রেশন দিয়ে যায়। প্রথম দিকে তারা দ্রুত জিনিস রেখে চলে যেত, বাচ্চাদের চোখে চোখ পড়ার সাহস পেত না। একদিন পল্টু দৌড়ে গিয়ে অনিমেষের হাত ধরে বলল, আঙ্কেল, ওই ওপরের বাক্সটা একটু নামিয়ে দেবে? অনিমেষ থমকে গেল। ওইটুকু শিশুর চোখে তার বিরুদ্ধে কোনো ঘৃণা নেই, শুধু একটা সরল আবদার। সে বাক্সটা নামিয়ে দিল। পল্টুর মুখে সেই স্বর্গীয় হাসি দেখে অনিমেষ সেদিন সারা রাত ঘুমাতে পারল না। তার বিবেক তাকে দংশন করতে লাগল। সে বুঝতে পারল সে যা হারিয়েছে
তার কোনো দিন ফিরে পাবে না। শুধু ক্ষমা চেয়ে নয়, বরং এই অনাথ শিশুদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েই সে হয়তো নিজের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারবে। আনন্দ কুটিরের সকালগুলো এখন আর আগের মতো ধূসর নয়, বরং এক নতুন পবিত্রতায় মোড়া। প্রতিদিন সকালে উঠোনের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিশুরা সমস্বরে উচ্চারণ করে ৩টি মহামূল্যবান বাক্য: সর্বদা সত্য কথা বলো, কঠোর পরিশ্রম করো এবং জীবনে কোনো দিন ভুলেও কোনো মানুষের মনে আঘাত দিও না। সারদা দেবীও নিজের লাঠি হাতে তাদের পাশে দাঁড়িয়ে সেই প্রার্থনায় সামিল হন। একদিন ছোট এক শিশু জিজ্ঞেস করেছিল, ঠাকুমা, এই দুনিয়ায় কি এমন মানুষ আছে যারা এই কথাগুলো ভুলে যায়? সারদা দেবী এক দীর্ঘশ্বাস ঠেলে বলেছিলেন, হ্যাঁ বাবা, লোভের বশবর্তী হয়ে বহু মানুষ এই সত্যগুলো ভুলে যায়, তবে প্রকৃতি ঠিকই তাদের সেই শিক্ষা ফিরিয়ে দেয়। শিশুটি যেন এক গূঢ় সত্যের পাঠ পেল। একদিন সন্ধ্যায় সুচরিতা সেন সারদা দেবীর পাশে বসে খুব নিচু স্বরে এক ব্যক্তিগত প্রশ্ন করলেন, মাতাজি, আপনার মনে কি বিন্দুমাত্র আক্ষেপ হয় না যে সারা জীবনের রক্তজল করা এই সম্পত্তি আপনি অচেনা ট্রাস্টকে দিয়ে দিলেন, নিজের ছেলেদের জন্য কিছুই রাখলেন না? সারদা দেবী শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বললেন, আক্ষেপ তো সেই সিদ্ধান্তের জন্য হয় যা মানুষ রাগের মাথায় নেয়। আমার এই সিদ্ধান্ত আক্ষেপের নয়, পরম শান্তির। যে বাড়ি আমাকে বোঝা মনে করে ছুঁড়ে ফেলেছিল, আজ সেই বাড়ি অসংখ্য অনাথ শিশুর মাথার ওপর আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। নিজের রক্তের মানুষ যখন শেষ বয়সে মুখ ফিরিয়ে নেয়, তখন সমগ্র মানবতাই মানুষের একমাত্র অবলম্বন হয়ে ওঠে। পরদিন এক অলৌকিক অভিজ্ঞতায় সারদা দেবীর ঘুম ভাঙল। ভোর হতেই তিনি দেখলেন উঠোন ঝকঝক করছে, রান্নাঘরের উনুনে চা বসানো হয়েছে, আর বারান্দার এক কোণে ছোট্ট লক্ষ্মী গ্লাসে জল নিয়ে অপেক্ষা করছে। সে মিষ্টি হেসে বলল, ঠাকুমা, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে হয়। দীর্ঘ বছরের ইতিহাসে কোনোদিন তার নিজের সন্তানেরা তাকে এক গ্লাস জল এগিয়ে দেয়নি, অথচ এক অবোধ শিশু আজ তাকে মায়ের মতো যত্ন করছে। সারদা দেবী চোখ মুছলেন, কিন্তু ঠোঁটের কোণে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। কয়েকদিন পর পণ্ডিত তারাপ্রসন্ন ভট্টাচার্য এলেন। সুরঞ্জনবাবুর পুরনো বন্ধু তিনি। সাথে করে নিয়ে এলেন গুড় ও চিনেবাদামের মুরকি। প্রসাদ বিলি করার সময় পল্টু পণ্ডিত মশাইয়ের ধুতির কোণ ধরে আবদার করল, পণ্ডিত দাদু, কালও কিন্তু এই মিষ্টি আনবে। পণ্ডিত মশাই হেসে বললেন, নিশ্চয়ই আনব। যাওয়ার আগে তিনি সারদা দেবীর হাত ধরে আশীর্বাদ করলেন, সুরঞ্জন তোকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়ে ভুল করেনি। তুই যা করছিস তা আগামী শতাব্দী ধরে মানুষ মনে রাখবে। শিক্ষার আসরেও পরিবর্তন এলো। 12 বছরের কানাই অঙ্কে কাঁচা ছিল। স্কুলের মাস্টারমশায়ের মারে সে অঙ্ককে ভয় পেত। সারদা দেবী মাটির কাঁকর গুনে গুনে খেলার ছলে তাকে অঙ্ক বোঝালেন। কানাইয়ের চোখে আজ আর ভয়ের ছায়া নেই, আছে নতুন কিছু শেখার আনন্দ। সে সুচরিতাকে আঁকড়ে ধরে জিজ্ঞেস করল, দিদি, ঠাকুমা কি আমাদের ছেড়ে কোথাও চলে যাবে না তো? সুচরিতা তাকে আশ্বস্ত করলেন। এর ঠিক 1 সপ্তাহ পর এক উজ্জ্বল সকালে অনিমেষ এল। তবে একা নয়, সাথে তার নিজের 2 সন্তান, রাহুল আর পূজা। প্রথমে তারা একটু ইতস্তত করছিল, কিন্তু পল্টু আর লক্ষ্মীর আন্তরিকতায় মুহূর্তের মধ্যে তারা সবাই একাকার হয়ে গেল। সেই খেলার মাঠে আর কোনো ধনী দরিদ্রের দেওয়াল রইল না। তারা সবাই যেন এক পরম ঈশ্বরের বাগানের নিষ্পাপ কুঁড়ি। সারদা দেবী অনিমেষকে ডেকে বললেন, দেখছিস তো, শিশুদের মনের ভেতরে কোনো ভেদাভেদ নেই। এই কুৎসিত প্রাচীরগুলো আমরা বড়রাই তৈরি করি। অনিমেষ মাথা নিচু করে রইল। যাওয়ার আগে অনিমেষ আর তাড়াহুড়ো করে চলে গেল না, বরং পরবর্তী সপ্তাহের জন্য মায়ের কাছে লিস্ট চেয়ে নিল। পল্টুর জন্য চটি আর কানাইয়ের জন্য অঙ্কের বই, প্রতিটি কথা সে ডায়েরিতে টুকে নিল। মায়ের কথা মতো সে এখন দায়িত্ব পালন করছে, আর সেই দায়িত্ব পালনের মাধ্যমেই যেন সে ধীরে ধীরে নিজের হৃত মনুষ্যত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আনন্দ কুটির আজ আর শুধু ইঁটির তৈরি কোনো দালান নয়, এ এখন এক জীবন্ত স্বর্গ।